সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি তাঞ্জাভুর থেকে। তাঞ্জোর ছিল চোলা ডাইনেস্টির ক্যাপিটাল, আর সেই তাঞ্জোরেরই কারেন্ট নাম তাঞ্জাভুর। আজকে যাবো আমরা বৃহদেশ্বর টেম্পল দেখতে। এটা স্থাপন করেছিলেন রাজরাজ 1, যেটা আমরা হিস্ট্রিতে পড়েছিলাম, ঠিক আছে। তো এই বৃহদেশ্বর টেম্পলের ভেতরে স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা চোখ ধাঁধানো। আর ওখান থেকে ফুড ব্লগিংয়ের এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, বাট তার আগে সাত সকালে বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে আমাদের। দেখতে থাকুন, স্টে টিউনড। ডিনার করে ঘরে চলে এলাম, বাট সকালবেলা সাত সকালে তাঞ্জাভুরে মস্ত বড় প্রবলেম হয়েছে। আমরা হোটেল বলদি থেকে এখন সাত সকালে চেক আউট করছি। কি কারণে চেক আউট করলাম নতুন হোটেলে গিয়ে তারপর বলছি, ঠিক আছে। আপাতত অনলাইন সার্চ করে কাছাকাছি একটা হোটেল বুক করে নিলাম, বাট এটা আগের চেয়ে ভালোই ছিল। এটাও ছিল নন এসি রুম, বাট সকালবেলা ঘুম থেকে উঠেই আর্জেন্টে বুক করার কারণে বেশি খোঁজাখুঁজি আর করতে পারিনি, তাই এখানেই বুক করে নিলাম। বাট এক্সপিরিয়েন্স ঠিক আছে। সাত সকালে শুয়েছিলাম, উঠিনি তখনও, ফোন করছে। কি ফোন বেরিয়ে যাচ্ছে কেন, একবার ধরিয়ে না হয়। ফোন তুলে বলে কি যে আপনার দুটো বুকিং আছে, আপনি একটা রুমে চেক ইন করেছেন, আরেকটার জন্য আপনাকে ফুল পেমেন্ট করতে হবে, অ্যাডিশনাল রুম, দুজনের জন্য আরও একটা রুম নিতে হবে, অথবা তার জন্য পার ডে কিনা বলে 150 আর 450 টাকা করে দিতে হবে। টোটাল পার ডে 450 টাকা একটা রুমের জন্য দিতে হবে। তা আমরা কেন দেবো? এই রুমটা ছিল পেয়ার প্রপার্টি। আর একটা প্রবলেম হলো 11টার থেকে, যখন ফার্স্ট বুক করেছিলাম এই রুমটা হোটেল বাদিতে, তখন আমাকে কনফার্মেশন ইমেলটা পাঠায়নি। ইভেন আমার পোর্টালেও তার কোনো রেজিস্ট্রেশন ছিল না। ওদিকে হোটেল বাদিতে সে দেখলাম যে গিয়ে যে আমার আগের বুকিংটাও রেজিস্টার্ড রয়েছে। তো আমার ওখানে বলে দেওয়া উচিত ছিল যে প্রিভিয়াস বুকিংটা ক্যান্সেল করে দিতে। কিন্তু লোকে তো একটা প্রপার ডিল করে হসপিটাল বিজনেসে। এবারে যে আপনি যদি পার রুম 450 টাকা না দেন, আপনি এক্ষুনি রুম ছেড়ে বেরিয়ে যান, ব্যাক এন্ড করে দিন, রুম চলে যান। এই মগের মধ্যে নেই। আর উপরন্ত এটা পে অ্যাট প্রপার্টি হতে, আমি একটাই চেক ইন করেছি, একটাই চেক ইন করিনি, তো ওটা অটোমেটিক্যালি ক্যান্সেল করে দিতে। এবার তোমার রিসেপশনে বসে সে যদি দুটোই চেক ইন করে থাকে, সেটা তোমাদের কাস্টমারদের স্টাফদের দোষ। তোমার স্টাফ কন্ট্রোল করো ঠিক করে। না, কোনো কোঅপারেশন নেই, কিছু নেই। আপনি রুম ছেড়ে বেরিয়ে যান, আপনাকে 2 রাতের টাকা ফেরত দিয়ে দেবো। আর এই টাকা আগের দিনের টাকাটা পাবেন না, এক রাত অ্যাকচুয়ালি পুরো রিফান্ড পাওয়ার কথা। অথবা যেটা বুকিং আছে ওটা ক্যান্সেল করে দিন। আর ওরা একবার চেক ইন করার পর কোনো রকম ক্যান্সেলেশনের অপশন ওটার মধ্যে থাকে না। তা আমি তো কোনো ক্যান্সেলেশন অপশন পাচ্ছি না। আর প্রিভিয়াস বুকিংটা তো আমার রেজিস্টারই নেই, ইমেলই পাইনি, পোর্টালেও নেই। ওই সব টাকা ধান্দা খেতে কাজ। এমনিতে পুরো হোটেলটা এখন লোকজন দিয়ে ছিল না, আমরাই ছিলাম। ও এখন আমি বেরিয়ে চলে গেল, টাকা রিফান্ড দিয়ে দিল, এখন নিজের প্রফিট দিয়ে দিল। আমি গিয়েছে, আমি আবার পাশে একটা রুম বুকিং করলাম। এটা বেশ ভালোই, এসি আছে আর ভিউটাও ভালো। একদিনে 1000 গুণে ভালো। আর 2 রাতের ব্যাপার, আজ আর কাল ভাটের করলো না। ও বলছে 1 কোটি, হাউ মাচ ডেট ইউ হ্যাভ, আমার জিজ্ঞেস করছে। আই হ্যাভ 1 crore রুপিস ডেট। তার জন্য আমি কি করবো? খাবো না, মাথায় দেবে তো, পুরো ইয়ে হয়ে গেল, হাত তারা লোক গেল সব। শুনলেন তো, 11টা থেকে কখনো প্রপার কনফার্মেশন না পেলে অবশ্যই একবার যাচাই করে নেবেন। সুইমিং পুলও আছে, 1150 টাকা মতো করে রুম টোটাল। সুইমিং পুলে ইনোভেশন আছে, করতে পারবো না। আগের দিন রাতে খেয়ে বেরার পথে বোম্বে সুইটস থেকে মাইসোর পাক আর লবঙ্গ লতিকা নিয়ে এসেছিলাম, তো ওটাই খাচ্ছি সকালবেলা। তারপর গিয়ে দেখছি নিচে ব্রেকফাস্ট কি পাওয়া যায়। সকালটা খুব হেক্টিক গেছে, তো এসে খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। এই না কেমন দাম। সকালের চাটা হোটেলের পাশেই একটা সুপার মার্কেট আছে, ওর সামনে চায়ের কাউন্টার ছিল, ওখানেই খেলাম। কিন্তু প্রেগনেন্সির জন্য দিলেও চিকড়ি দিলে কফি টেস্ট ভালোই লাগে। এখন বেরোচ্ছি। সকালে ধোসা ইডলি কি পাওয়া যায় দেখছি, সামনের দোকানে এখন ঢুকলাম। আর ওখানে বাইরে থেকে দেখতে পেলাম যে ধোসা তৈরি করছে, তো ইডলিও পেয়ে যাওয়ার কথা। ব্রেকফাস্টের টাইমটা যদি অনেকটা এগিয়ে গেছে।
কেমন সাম্বারটা ভালো? দিদি তো খাচ্ছি আর মশলা দোসাটা অর্ডার দিয়েছি, দেখি আর মশলা দোসা কেমন মানে। কত পরোটা বানিয়ে খায়, হ্যাঁ কত দোসা এটা। মশলা দোসাটা পাতলাই, সেই পরি দোসা খেয়েছিলাম মশলা, ওদের দিয়ে মোটা পড়ছিল, কিন্তু এদের পুরটা মানে খুবই পাতলা, আলু সেদ্ধর পুর রয়েছে। এখন দেখি খেয়ে কেমন হয়। এখানে সাদা চাটনিতে মেহেন্দি বাদাম পেস্ট দিচ্ছিলাম, আবার নারকেল পেস্টে ফেরত এসেছে। বাট এরা কী জন্য জানি না, বাট ওই চাটনিগুলোর মধ্যে জল খুব মেশে, এত পাতলা পাতলা করার কি মানে বুঝি। ওইদিকে পেঁয়াজের প্রচণ্ড ইউজ, একদিন অলরেডি দেখলেন ডিনারে 1 গাদা পেঁয়াজ দিয়েছে, আজকেও মশলা দোসা আলুতে 1 গাদা পেঁয়াজ। এখানে সবচেয়ে বেশি ইউজ হয় পেঁয়াজ, বাকি সব জায়গায় তো খেয়ে দেয়, এখানে খুব পেঁয়াজ ইউজ করে। মুট্টো দোসাটা পিওর ভেজ, সেটি অবাক করার মতন। দোকানটা ভেজ দোকান, আবার মুট্টো দোসা মানে ডিমের দোসা ওরা আবার বানায়, ডিমটা ভেজ না নন ভেজ। থাঞ্জাভুর রেলওয়ে স্টেশনের সামনেই ব্রেকফাস্ট করলাম, আর এখান থেকে বৃহদেশ্বর টেম্পল পর্যন্ত ওই 20 মিনিট। বাট ভাবছি কীভাবে যাবো, তো দেখলাম এখান থেকে টেম্পো মানে পাওয়া যায়। টেম্পোর মধ্যে বদ্ধ না, 6-7 জন ভালোভাবে বসে যেতে পারে। অটোতে 20 মিনিট লাগতো, এমনি হেঁটে অনেকটাই রাস্তা হয়েছে। দেখা যাচ্ছে বৃহদেশ্বর টেম্পল, আমরা এবার নামবো। হ্যাঁ, তামিলনাড়ুতে মন্দিরকে বলে কোভিল, আর এই মন্দিরের গেটটা দেখে অনেকটা কোণার্কের সূর্য মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে। বাট এক জায়গায় আর্কিটেকচার এক রকম। এই দেখুন, রেনোভেট করে অনেকটাই প্রোটেক্ট করে রাখা গেছে, বাট অনেকই নষ্ট হয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। হিস্ট্রি এখানে লেখা যে রাজরাজ প্রথম বৃহদেশ্বর টেম্পল স্থাপন করেন, চোলারা মারাঠাদের কাছে পরাজিত হয়, মানে শিবাজিদের কাছে। তখন থেকে এই বৃহদেশ্বর টেম্পল মারাঠাদের অস্তাগার ছিল, থ্রোন রুম। আর যেহেতু শিবাজি কোনো সন্তান ছিল না, ডিসেন্ডেন্ট, তো এটা ইংরেজদের হাতে অটোমেটিক্যালি চলে যায়। এই মন্দিরে ঢোকার জন্য কোনো পার্টিকুলার ড্রেস কোড নেই, আপনারা আসতে পারেন। আর ব্যাপার হলো চটি রেখে তো ঢুকতে হবে, যা গরম হয়ে গেছে তো মেঝে বলার নয়। তো চটি এখানে রাখা, এই পেয়ার 5 টাকা করে নিয়েছিল। আর ওখানেই ভেতরেই চটি রাখার জায়গায় সুভিনিয়ার্সের দোকান, সব রকম সুভিনিয়ার্স পাওয়া যায়, ছবি, ঠাকুরের ছবি, মূর্তি, সব কিছুই রয়েছে। তা আমরা হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছি। প্রথমেই আমরা দেখলাম নন্দীর মূর্তি যেমন থাকে, শিবের দিকে মুখ করে, আর বৃহদেশ্বর শিব, তার সামনে বড় নন্দী রয়েছে, তার জন্য অনেক লাইন বড়। সেই নেপালের পশুপতিনাথ টেম্পলের কথা মনে পড়ে গেল, আমরা যখন প্রথম গিয়েছিলাম, সেই ওখানেও তাই, এত বড় নন্দী সামনে রয়েছে, তারপর পশুপতিনাথ। তামিলনাড়ুতে পার্টিকুলারলি দেখলাম শনিবার মেয়েদের ছেলেদের ওভার স্কুলে বা কোয়েডে এক্সকারশন নিয়ে যাওয়া হয়, এবং যেহেতু সামনাসামনি এত শিক্ষামূলক ভ্রমণের জায়গা আছে, নিদর্শন আছে, তো সেগুলোতেই যায়। এই মাথার ওপর চালে যে সব চিত্রাঙ্কনগুলো করা আছে, এগুলো অনেকাংশেই পরে করা হয়েছে, বা কিছু কিছু আগের রং রয়েছে, পোর্ট্রেট করা আছে। বাট এক একটা চিত্রতে আছে এক একটা গল্প, কোনো না কোনোভাবে, কোথাও যুদ্ধের গল্প, কোথাও কিছু প্রোটেকশনের গল্প। এই হলো নন্দী মহারাজ, সামনে পূজারি বহুত দিচ্ছে, আর কেউ কেউ নন্দীজির সাথে সেলফি তুলছে, আমরাও বহুত লাগিয়ে নিলাম। আজকের মেন ভিড়ই স্কুলের বাচ্চাদের, গার্জেনদের, টিচারদের, আর টুরিস্ট তো আছেই। মেন স্কুলের বাচ্চা দিয়েই ভরে যাচ্ছিল। তাঞ্জাভুরে না এলে ওই বৃহদেশ্বর টেম্পেল ইতিহাসের পাতাতেই থেকে যেত, আমার দেখা হতো না। আর এগুলো আগে আরও ভালো করে পোর্ট্রেট করা রাখলে কত ভালোই না থাকতো। ভারতে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার মেন নিদর্শন এই মন্দিরগুলো থেকেই পাওয়া যায়। যেমন বিদেশের ক্ষেত্রে চিত্রকলা, যেমন মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, এদের জন্য প্রপার মিউজিয়াম একদম প্রোটেক্টেড আছে। যাই হোক, সমস্ত কিছু প্রোটেক্টেড রাখা আছে, এবং সব কিছু অরিজিনেটেড ফ্রম সেই কান্ট্রি নয়ও, এখান থেকে আনা, ওখান থেকে আনা, বাট একটা জায়গায় প্রোটেক্ট করা আছে। বাট ভারতে সব কিছু সৃষ্টি হয়েছে তারা অনেক বহু বছর আগে, এবং সব কিছু এখানকারই, বাট প্রোটেকশনের অভাবে কত কিছু নষ্ট হয়ে গেছে। হাজার হাজার বছর ধরে তো এদেশ ওদেশ বিদেশ সব লুণ্ঠন তো করেইছে। তো তার জন্য অবশিষ্টাংশ যা আছে তাই নিয়ে এখন ভারতের ইতিহাস।
যেমন এই দেখুন, এই যে সরস্বতীর এই যে চিত্রটা রয়েছে এখানে, সেটা যাতে এখানে প্রপার দেয়ালে এনগ্রেভ পেন্টিং ছিল, বাট সেটা নষ্ট হয়ে গেছে, তাই একটা অন্য পেন্টিং রাখা আছে। এই মা দুর্গার রয়েছে, বিষ্ণুর রয়েছে, নারায়ণ, আর শিবের তো কত রকম মূর্তি খোদাই করা আছে, মূর্তি রয়েছে, ছবি রয়েছে, কত কী রয়েছে। আর তখনকার সমাজ ব্যবস্থায় যে আরও উন্নত সেটাও অনেক জায়গাতেই বোঝা যাচ্ছে। দ্বার রক্ষী হিসেবে শুধু ছেলে নয়, মেয়েরা রয়েছে। এখন যুদ্ধ হয় না, দরজার এপাশে ওপাশে দ্বার রক্ষী হিসাবে মেয়েদের মূর্তি রয়েছে, গয়না পরা, আর হাতে গদা, কোথাও তলোয়ার। বলেই সিলিং ফ্যানটা চলে দেয় নিশ্চিত নয়। মহিলারা তো দ্বার রক্ষী ছিল, এরা শাড়ি পরিয়েছে তাই, বাট না না, এরা শাড়ি পরিয়েছে, ওটাকে ছিল ওরকম ছিল না, ওটা অনাবৃতই ছিল। হ্যাঁ, এক একটা মূর্তি রয়েছে, এগুলো প্রপার ইন ডিটেল, মানে বডির ইচ অ্যান্ড এভরি কার্ভ রয়েছে, মানে কেউ ফ্যাটি, তো ফ্যাটির জন্য শরীরের যে কার্ভ, এগুলো প্রপার দৃষ্টান্তমূলক, ওগুলো সব রয়েছে। তখনকার দিনে এতটা ভাবা যায় না এই শিল্পকলা। আর এই গণেশের মূর্তি প্রথমে, তারপরে দ্বার রক্ষী, আর ভেতরে ঢুকে মহাদেব। এখন মেন বৃহদেশ্বর টেম্পলের ভেতরে ঢুকছি। এখানে বৃহদেশ্বর মহাদেব রয়েছেন, আর সব বাচ্চা ছেলে যারা এক্সকারশনে নিয়ে এসছে তারাই সব এদিক ওদিক ছোটাছুটি করছে মন্দিরে। গণেশ মন্দিরের চূড়াটা কিন্তু পুরো মন্দির থেকেই উপরে। যদি মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, মানে মন্দিরে ঘুরতে পারবে, ওই শিব মন্দির বন্ধ হয়ে যাবে, তার জন্য সবাই ছুটছে অ্যাকচুয়ালি। এই যে সাহেব পাহাড়া দিচ্ছে, এদিকেও আছে। আর সব কিছুর পর বাকি যা নষ্ট হচ্ছে তা তো এই টুরিস্টে আনাগোনাতে হচ্ছে। অনেক কিছু এখন পাঁচিল দিয়ে, রড দিয়ে, বেড়া দিয়ে আলাদা করে দিয়েছে, আর আগে তো তা ছিল না। তো টুরিস্টরা অনেক জায়গা নষ্ট করেছে, দেখাচ্ছি দেখুন। এই ভেতরে এই যে শিব পূজা আছে, মন্দির বন্ধ হবে, সব তাড়াতাড়ি করছে। এখন আমরা ছুটছি, কারণ বাইরের এই পাথরের মেঝে বিশাল গরম হয়ে গেছে, পা পুড়ে যাচ্ছে, আর চটি তো রেখে আসা হয়েছে। তো মন্দির বন্ধ হয়ে গেল, এখন চারদিকে গাছপালা রয়েছে, গাছের তলায় অনেকেই বসে আছে। আর নাট মন্দিরগুলো চারদিকে বসার জায়গা, কেউ খাওয়া দাওয়া করছে, হাওয়া দিচ্ছে ভালো। একজন ছাত্রীকে জিজ্ঞাসা করছে কোন স্কুল থেকে এসছে, কোথাকার। এখন এখানে ওদের সবাইকে দাঁড় করে গ্রুপ ফটো তোলা হচ্ছে। হয়ে গেল আজকের মতো ওদের এক্সকারশন শেষ। আমরা বসে এখানে কোন সময় কাটাতে ভালো লাগছিল। এগুলো এখন এই রডের গেট দিয়ে ঘিরে দিয়েছে, বাট আগে তা ছিল না। এই রয়েছে 108টা শিবলিঙ্গ একসাথে। আর টুরিস্টরা খুবই বদমাইশি করে, যে ভেতরে এত সুন্দর ছবি রয়েছে, গল্প রয়েছে, সেই গল্পগুলোর ওপর উল্টো পাল্টা লিখে ভর্তি করেছে। তা ভালো, এখন যতটা প্রোটেক্ট করা যায়, মানে অর্ধেক উড়ে গেছে, নেই। এই যে হাতি জল ঢালছে এখানে রয়েছে। এখানে যে পিলারগুলো ছিল, এই পিলারগুলোতে তামিলে কিছু না কিছু এ আছে, ইনস্ক্রিপ্টেড আছে, কিছু লেখা আছে, হয়তো হয় গল্প হতে পারে, তো কোনো মন্ত্র হতে পারে, জানি না। জলদি চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে, প্রচন্ড গরম, দৌড়াচ্ছি চটি পড়বো বলে। এই ভেতরে প্রসাদের জন্য ছোট কাউন্টার আছে, কিনতে হবে এখানে। রোদে পুড়ে গেছে। ওটি কালেক্ট করে নিলাম, এই সুভেনিয়ারের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। দেখে নিলাম, আমরা যাবো
যাবো মারাঠা প্যালেস দেখতে। স্কুল বাসে করে সব এসছে ওই এক্সকারশনে। অনেকটা সময় কেটে গেছে আর খিদেও পেয়েছে। তো থাঞ্জাভুর মারাঠা প্যালেস দূর আছে, ওখানে যাওয়ার আগে সামনে মিলস রেডি একটা দোকানে ঢুকলাম। বাট এটা পুরোপুরি ভেজ দোকান, দেখি ভেজে মিলসে কী দেয় এরা। ভাত তো থাকবেই, এছাড়া ছিল মেথি শাক, বেগুনের একটা কি তরকারি, আর ড্রাই মানে শুকা শুকা কাঁচকলার একটা সবজি এই ছিল, আর সাথে পাঁপড় দিয়েছিল। আমি একটা বড়া চাই না, কিন্তু বড়া আমি ভেবেছিলাম হয়তো ওরকম ডালের বড়া টাইপ কিছু দেবে, ওরা ওই বড়া দিয়ে দিয়েছে। তো যাই হোক, একটা শুকনো লঙ্কা পোড়া দিয়েছিল, তো মোটামুটি এখন চলে যাবে। কি শান্তি। 80 টাকা আনলিমিটেড মিলসে ভেজে আর কি দেবে, যা দিয়েছি যথেষ্ট। আর খেতে ভালো ছিল, হালকার মধ্যে, ভালো স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। একটু আচার দিয়েছে সাথে, বাটার মিল্কটা দিয়েছিল বাট ভালো লাগেনি তেমন একটা। সুজি সাবু সুজি লাঞ্চ এখানে করে নিলাম। এখন যাই মারাঠা রেসিডেন্সির দিকে। বেশ অনেকদিন পরে এখানে ছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখন যত বেলা বাড়ছে প্রচণ্ড রোদ, এই গরমটা বুঝতে পারছি। এবং বাড়ি গিয়ে কলকাতায় কি হবে তা তো আরও বুঝতে পারছি। মানে এখন যে ব্লগ দিচ্ছি যে গরম এখানে, তা 2 দিন বৃষ্টি হয়েছে, একটু শান্তি। তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন থাঞ্জাভুর মারাঠা প্যালেসের দিকে। আর সামনে রাস্তায় সব ছোটো ছোটো স্বর্ণকারদের দোকান। এত স্বর্ণকারের গদি দোকানটা আমি দেখিনি একসাথে, সব ছোটো ছোটো দোকান রয়েছে, যেখানে মেকিং চার্জ বাকি সবই কম। যে বাড়ির গ্রিলগুলোর মধ্যে সরস্বতী মূর্তি রয়েছে, গ্রিলের ডিজাইন সুন্দর লাগছিল। ওই দিন হেঁটে হেঁটে যাচ্ছি, গুগল ম্যাপ আমাদের এদিক ওদিক ঢুকিয়ে দিচ্ছে বারবার। তো এখন একটা মোড়ে এসেছি, এই মোড় থেকে অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তা নয়, তবুও জিজ্ঞেস করছি লোককে, তো বলছে এইটা দিয়ে চলে যাওয়া যাবে। তো আমরা মেন সিংহ দরজা দিয়ে নয়, পেছনে বড় মাঠ দিয়ে ব্যাগ দিয়ে অ্যাকচুয়ালি গেলাম, ঢুকলাম ওইদিকে। কি হয়েছে ওইদিকে আছো? গেলাম থাঞ্জাভুর মারাঠা রেসিডেন্সি মারাঠা প্যালেস। এখান দিয়ে যদি এন্ট্রি নয়, তো ভেতরে ঢুকতে গেলাম, তখন বললো যে না টিকিট লাগবে। ও ঠিক আছে, আপাতত এত দূর হেঁটে হেঁটে এসেছি, যা রোদ বাইরে, জল টেস্টটা পেয়েছে, তাহলে একটু সোডাই খাওয়া যাক। এই সামনে ফ্রেশ সোডা বানিয়ে দিল। আজকেও ওই স্যাটারডে এক্সকারশন, সে কিছু লোক তো অলরেডি মানে কিছু ছাত্রছাত্রী তো অলরেডি বীরদর্শন টেম্পলে ছিলই। এখন বাকি ওখান থেকে এসছে এই মারাঠা রেসিডেন্সিতে। আগে টিকিট কেটে নিই, ওই 100 টাকার টিকিট, আবার ক্যামেরার জন্য এক্সট্রা দিতে হবে। মোবাইলের জন্য লেখা আছে বাট চাইতো না। এখানে বড় লাইব্রেরিও আছে, তো সেটা ব্যাপারে পরে আসছে, আগে ঢুকি। এখানে অনেক পুরনো ভাস্কর্যের নিদর্শন রয়েছে। লক্ষ্মীর মূর্তি, পার্বতীর মূর্তি, শিবের কত রকম পোজের ভঙ্গিমা আছে, নারায়ণের তো অনেক রয়েছে, নারায়ণ লক্ষ্মী একসাথে, আর সূর্য। এখানে আরও ছিল, পাশের ঘরে ড্রোন রেন্টার বলে আছে, মানে ওগুলো রেনোভেশনের কাজ চলছে, রেনোভেট করে করে সামনে রাখা হচ্ছে। প্যালেসটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে ডিজাইনগুলো। আর এখানেও ভেতরে যেগুলো রয়েছে এগুলো কাঁচের মধ্যে প্রোটেক্টেড। পার্বতী মূর্তি সবচেয়ে বেশি রয়েছে বলতে গেলে, পার্বতী, মীনাক্ষী, শিবকামী, সব নামগুলো লেখা ছিল নিচে নিচে। আর তখনকার দিয়ে পুরোনো কয়েন এগুলোও ছিল। আর তারপর পাশে ঘরে ছিল নটরাজের অসংখ্য পোজ, অনেক রকম নটরাজের ভঙ্গিমা ড্যান্স পোজের ওখানে ছবি রয়েছে। মহাবিষ্ণু, এটা মহালক্ষ্মী, এটা কি রাজা সরফোজি। এখানে 3টেই পারবো।
হাত জোর করে আছে। ওই চলো গাড়িটা নতুন, মূর্তি নতুন না, একটা রাজার সব বিভিন্ন বাচ্চারা যে যা নিজেদের মতোই দেখে নিচ্ছে, টিচাররা সাইডে দাঁড়িয়ে আছে। এখানেও খানিকক্ষণ কাটিয়ে বেরিয়ে গেলাম। আজকে আর তেমন কিছু দেখার নেই, কারণ বৃহদেশ্বর টেম্পল আর মার্বেস হয়ে গেল। তাঞ্জাউরে অ্যাকচুয়াল মেন যা দেখাচ্ছিল হয়ে গেছে, আর বিশেষ কিছু নেই। আর খাওয়া দাওয়াটাই ভালো পাই পেলাম, কারণ দুপুর হয়ে গেছে, আর বেশি দরদাম কিছু করা হলো না। আর সকাল থেকে সেই বেরিয়েছি, এখন অটো করে আবার হোটেলে ফেরত যাচ্ছি। চেন্নাই বিবেকানন্দ হাউসে যেমন এই অডিও মানে ভিজুয়ালাইজেশন কিছু ছিল হিস্ট্রি, এখানেও তেমন কিছু একটা ছিল লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি। বাট এত লাইন আছে, বাচ্চারা সবাইকে এনেছে তো এক একটা গ্রুপের বাচ্চাদের জন্য অনেক লাইন দিতে হবে, তা ওখানে আর গেলাম না। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন নিচে নামলাম কফি খেতে। একবারে রাতের ডিনারটা করেই ঢুকবো। আচ্ছা কিছু পুজো টুজো আছে শনিবারে, এই রাস্তায় ইডলি দোসা তৈরি হচ্ছে। আর পার্টির কিছু মিটিংও আছে, চারদিকে পতাকা লাগিয়েছে, আর পুলিশের পাহারাও রয়েছে, খুব ভিড়ভাট্টা রয়েছে। এখন একটা দোকানে এসেছি সাথারা বলে, হ্যাঁ ভাদর 18 থেকে অনেক দূর থেকে হেঁটে এসেছি দোকানটায়, বাট একটু ভাত তরকারি খাওয়ার জন্য এসেছি। নাম্বার ওয়ান অনেক দাম, ওদিকে বিরিয়ানি পোলাও এসব খেতে হবে, এমনি নর্মাল ভাত দেবে না। এবং দুপুরে তেমন কিছু হয়নি, তো একটু ভালো খাবো কিছু, বাট নেই। আবার কি দেখি পরে কোনো দোকান পেলে ঢুকবো। এই দোকানে অর্ডার আর দিলাম না, বেরিয়ে গেলাম বাইরে। এই রাস্তাতেই পার্টির মিটিং হচ্ছিল। এখন আমরা সামনে কামচি হোটেলে ঢুকেছি, জানি না এখানে খাওয়া কেমন হবে, আশা করি ভালো হবে। আমরা ঢুকে এলাম, র্যান্ডামই ঢুকেছি, কোনো সার্চ করে না করে। বাইরে খাওয়া বানাচ্ছি না, এখানে আমার প্ল্যান এসছে মাথায়, রুটি তরকারি খাওয়াচ্ছে, ধোসা আর প্রন মশলা এরকম টাইপের খাওয়া যায়, মুট্টু ধোসা প্রন মশলা ভালো হবে। যাই হোক, এখন আমরা অর্ডার করেছি, একটুখানি বসলাম, খানিকক্ষণের মধ্যে রেডি হয়ে গেল। এই আমাদের চলে এসছে এটা প্রনটা, দেখে তো ভালোই ঝাল ঝাল টেস্ট হয় বলে মনে হচ্ছে। দোকানটা আরও ভিড়ভাট্টা আস্তে আস্তে হতে থাকলো। আমরা যখন যেখানে ঢুকি সেখানে পুরো ফাঁকা থাকে, ঢোকার পরেই ভর্তি হয়ে যায়। ভেবেছিলাম গতকালের দোকানটায় ঢুকবো, ওদিকে অনেক মটন দিয়েছিলাম, তো সাঁতারাকে খুঁজতে খুঁজতে এইদিকে চলে এসেছি, তাই আবার অতটাকে ব্যাক করিনি, তো এখানেই খাওয়া। তো আমরা এই প্রনের সাথে অর্ডার দিয়েছি ধোসা, যেটা বলছিলাম। তো চলে এসছে আমার মুট্টু ধোসা, আর সাথে প্রন মশলা খাবো, আর বাকি চাটনি তো থাকতেই হচ্ছে, ধোসা যখন খাবোই। কিন্তু এই দোকানটা পার্টিকুলারলি খাওয়ার টেস্ট খুব ভালো ছিল, চাটনিগুলো ভালো, প্রন মশলার কোয়ান্টিটি ভালো আছে। হ্যাঁ, আর আমার প্ল্যান হচ্ছে ধোসা দিয়ে ভালো লাগছিল, মশলা ধোসা অর্ডার না করে একটা প্রন মশলা, একটা মুট্টু ধোসা, বেশ হেভি কম্বিনেশন। কদিন এই খাবো। এটা খেয়ে তো ভালোই লাগলো, তো ভাবলাম এদের মটনটা একটু টেস্ট করে দেখি না হয়। তো অর্ডার দিলাম এদের সুখা মটনটা, বাট সেই যে কামচি মেসে যেমন খেয়েছিলাম তেমন টেস্ট আর পেলাম না। কামচি মেস ওই যে চেন্নাইতে কেন বাজারটা উসমান বাজার, ওখানে যেমন খেয়েছি ওরকম টেস্ট না, মোটামুটি চলে যাবে, বাট ওটাও রেকমেন্ডেড না, ট্রাই করার পারপাস খেতাম। তো ধোসা প্রন মশলা আর মটন খেয়ে এখন বেরিয়ে গেলাম। দোকানে আস্তে আস্তে অল্প ভিড় হচ্ছে, আসলে এখন হোটেলের দিকে যাচ্ছি। তাঞ্জাউরে আর একদিনই আছে, তো নেক্সট ব্লগে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, অনেকদিন বাদে এলাম তো। টাটা।